প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই শীতে ত্বকের যত্ন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আহমেদ আলী। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে শীতের সময় আসলে আমরা খুব কনফিউজড থাকি যে কি করব ত্বকটাকে ভালো রাখার জন্য, যাতে ভালো থাকা যায়, কারণ গরম থেকে শীতে আসছে একটা পরিবর্তন পুরো আবহাওয়াটার মধ্যে। কি করণীয় আসলে এই সময় ত্বকটাকে ভালো রাখার জন্য, শুরুতেই যদি জানতে চাই। এই পরিবর্তনটি হলো সোজা বা সহজ বাংলায় বললে ত্বকটি আমাদের আর্দ্রতা কমে যায় বাতাসে, আমাদের ত্বক শুকনো হয়ে যায়। এটি হলো মূল পরিবর্তনটি হয়। শুকনো হওয়ার ফলে যে সমস্যাটি হয় তা হলো ত্বকটি শুকনো হয়ে রাফ হয়ে যায়, ড্রাই, শুকনো এবং খসখসে হয়ে যায়। এবং যাদের ত্বক এমনিতেই শুকনো তাদের ফেটেও যেতে পারে, ফাটা ফাটা, অনেকেরই ফাটা ফাটা হয়ে যায় এবং ফেটেও যায় কারো কারো। ফেটে গেলে অনেকের, এমনকি বেশি শুকনো যাদের ফেটে রক্তও বের হয়, যেমন পা ফাটা, আপনি জানেন অনেকেই এই শীতের দিনে এবং সেটি প্রকোপ বেড়ে যায় এই সময়টাতে অনেক। হয়তো রোগী বলে যে আমি গরমের দিন আসলে ভালো থাকি, শীত আসলে আমার এগুলো বেড়ে যায়। খালি পা ফাটা না, যেসব রোগ শুকনোতা জনিত ব্যাপার, যেমন একজিমা, সোরিয়াসিস, এই রোগগুলি তীব্রতা অনেক বেড়ে যায়। কারণ একটি, ত্বক বাতাসের আর্দ্রতা কমে যায়, শুকনো হয়ে যায় ত্বক। তো এই জন্য আমাদের জীবনযাত্রায় আপনি যেটি বলছিলেন, বেশ কিছু পরিবর্তন আনা দরকার। আচ্ছা, আমি যদি স্যার একটু শুরু করি গোসলটা দিয়েই, যেহেতু প্রতিদিনের একটি কাজ গোসল করা, এবং এটির সাথে ত্বকের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি একদম ওতপ্রোতভাবে জড়িত। শীতের দিনে কিন্তু এই গোসল করার মাত্রা অনেকে কমিয়ে দেন, আসলে কি মনে করেন? যার যার প্রয়োজন অনুসারে গোসল, গড়পড়তা কথা হলো একবার করতে হবে শীতের দিনের জন্য। যদি কেউ মনে করেন যে আমি প্রতিদিন না করে একদিন পর পর করবো, তাতে খুব বড় রকমের সমস্যা নেই। এবং প্রতিদিন করলে অনেকের মনে করেন যে শীতের দিনে প্রতিদিন করা উচিত নয়, এটিও ভুল ধারণা। এটিতেও সমস্যা নাই, প্রতিদিন করলেও সমস্যা নাই। আবার যদি শীতে কেউ একটু কমিয়ে দিতে চান, একদিন পর পর করেন, তাতেও বড় কোনো সমস্যা নেই। কথাটি হলো আমাদের শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে হবে। তো এখানে পানির একটি বিষয় আসে। পানিটা অনেকে অতিরিক্ত গরম পানি ব্যবহার করে থাকেন। তো নিয়মিত অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে তাতে ত্বকের কিছুটা ক্ষতি হয়। জন্য পানিটি স্বাভাবিক তাপমাত্রায় করতে হবে, গরম নয়, স্বাভাবিক। বা কুসুম গরম পানি বলতে আমরা যেটা বুঝি, খুবই হালকা গরম, খুবই হালকা গরম, অথবা বেশি ঠান্ডা থেকে স্বাভাবিক করতে হবে। তাহলেই আমাদের শরীরের জন্য, ত্বকের জন্য সবচেয়ে ভালো। অনেকে অতিরিক্ত গরম পানি ব্যবহার করেন, এটা ঠিক নয়। গোসলের পর কিন্তু অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে ত্বকটাকে ময়েস্ট রাখা, এবং সেটির প্রক্রিয়া হিসেবে অনেকে তেল, লোশন, ক্রিম এই জাতীয় বিষয়গুলো ব্যবহার করে থাকেন। কি ধরনের আসলে করা উচিত এই শীতে? কোনো স্পেশাল কোনো সাজেশন আছে কি? ধন্যবাদ আপনাকে। কি ধরনের পূর্বে আমি একটি ভুল ধারণা ভাঙিয়ে দিই। সেটি হলো, আমাদের দেশে আমরা খেয়াল করেছি, চর্মরোগ বিশেষজ্ঞরা খেয়াল করেছি, এই অনেক আগে থেকে, আমরা ছোট থাকতেই এটা খেয়াল করেছি, আমাদের নানি দাদিরা, এটাই আমাদের বেলায়ও করেছে, যে গোসলের আগে ভালো করে তেল দিয়ে শরীরটাকে ভরে দিয়ে তারপরে গোসল করাতে হবে। আমাদের মতে এটি একটি ভুল হচ্ছে। কারণ হলো, আমরা গোসল করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, শরীরটাকে পরিষ্কার করার জন্য, আর তেলটা দেই শরীরটাকে নরম রাখার জন্য। তো গোসলের আগে তেল দিয়ে গোসল করলে দুটোর কোনোটাই হয় না। তেলটাও ধুয়ে যায়, গোসলও ত্বকের থেকে ময়লাটাও পরিষ্কার হয় না। এই জন্য তেল বা লোশন বা যেটাই লাগে আমরা, সেটা লাগাতে হবে গোসলের পরে। শরীরটা ভালো করে পরিষ্কার করে তারপরে লাগালে ওইটা সারাদিন সফট নরম থাকবে, ত্বকটি মসৃণ থাকবে, নরম থাকবে। তাহলে তেলের কাজও হলো, পরিষ্কারের কাজও হলো, গোসলের কাজও হলো, দুটো কাজই হলো। কাজে এই কথাটি খুব গুরুত্বপূর্ণ যে তেল লোশন লাগাতে হবে গোসলের পরে, আগে নয়। আচ্ছা, দ্বিতীয়ত হলো আপনি কি লাগাবেন। শরীর নরম রাখে এরকম বেশ কিছু জিনিস আছে, তার ভিতর তেল একটি। এখন আমাদের দেশে সেই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, সরিষার তেল বেশি ব্যবহার করা হতো। নারকেল তেল কেউ কেউ করেন, কিন্তু সরষের তেলটা তো সবচেয়ে জনপ্রিয় বলতে গেলে আমাদের। কারণ আছে, আমি আসছি। কিন্তু ত্বকের জন্য সরিষার তেলটি আসলে ভালো না। আচ্ছা, ব্যবহার করার একটি কারণ ছিল, সেটি হলো আমাদের দেশে গ্রামে গঞ্জে সরিষা প্রচুর উৎপন্ন হয়, সবারই ঘরে থাকে, পয়সা দিয়ে টাকা দিয়ে কিনতে হয় না।
এই জন্যই এই প্রচলনটি হয়েছে। আচ্ছা, তাহলে এই জন্যই এই ত্বকের জন্য প্রচলনটি হয়েছে। ভালো কোন ত্বকের তেল? জন্য আসলে সরিষার তেলটি ভালো নয়। আমরা যেটা মনে করি অলিভ অয়েলটা ত্বকের জন্য সবচেয়ে ভালো। নারকেল তেল দেওয়া যেতে পারে, ক্ষতি হবে না, কিন্তু অলিভ অয়েলটি ত্বকের জন্য সবচেয়ে ভালো। তেল যদি দিতে হয় তাহলে অলিভ অয়েল দিতে পারেন। সরিষা তেল আমি যেটি বলছিলাম আসলে আমাদের দেশে একটি প্রচলিত, কিন্তু ত্বকের জন্য এটি খুব একটা ভালো জিনিস নয়। দিলে নারকেল তেল দিতে পারেন, আর অলিভ অয়েল দিলে সবচেয়ে ভালো। এছাড়াও ত্বক নরম রাখার অনেক রকম ভালো কোম্পানির লোশন রয়েছে, পেট্রোলিয়াম জেলি আছে, গ্লিসারিন আছে, লিকুইড প্যারাফিন আছে। এই কয়েকটা জিনিসই সাধারণত সারা বিশ্বব্যাপী ত্বককে নরম রাখার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তো এর যেটি যার বেলায় আরামদায়ক মনে হয় সেটি ব্যবহার করা উচিত। এখানে আরামদায়ক বলছি এই কারণে যে মানুষের ত্বক অনেক রকমের ভিন্নতা রকমের রয়েছে হয়। এক অবশ্যই। একজনের ত্বকের ধরন প্রকৃতিতে এক এক রকম। সে নিজে বুঝবে তার নিজে জন্য বুঝবে। কোনটি আরামদায়ক। কারোর ত্বক হয়তো খোদা পদার্থই শুকনো বেশি, কারো তেলতেলে বেশি, কারো অন্যরকম। তো যার যার ত্বকে আরামদায়ক যেটি হয়, এই জিনিসগুলোর মধ্যে যেগুলি বললাম তার মধ্যে যার যেটি ভালো লাগে সেটি ব্যবহার করা হচ্ছে। এই সিজনটাতে স্কাল্পে খুশকি বেড়ে যায়, তো প্রতিদিন শ্যাম্পু করার একটা প্রবণতা থাকে বা সাবান দিয়ে সারা শরীর ধোয়ার একটি প্রবণতা থাকে, সেটি কি এই শীতে খুব বেশি দরকার কিনা? আপনাকে আসলে খুশকি শীতে বেড়ে যায়, খুব সত্যি কথা। এটা সে অনেকেই আছে গরমের দিনে কম হয়, শীত আসলে খুশকির প্রবণতাটা খুব বেড়ে যায়। তো খুশকি আসলে ইয়াং মানে উঠতি বয়স থেকে শুরু করে একটা বয়স পর্যন্ত এটা খুব বিব্রতকর একটি সমস্যা, এবং অনেকেরই হয়ে থাকে কম বেশি, কারো কম মাত্রায় কারো বেশি মাত্রায়। এটি হলে আসলে এটিকে যে যার যে বয়স পর্যন্ত চলবে সেই বয়স পর্যন্ত এটাকে কমিয়ে রাখতে হয়। এটি ওষুধ দিলাম শেষ হয়ে যাবে এরকম ব্যাপার না। এটা বুঝতে হবে যে আমার এটি হঠাৎ ওষুধ খেলেই শেষ হয়ে যাবে না। এক একজনের এক এক বয়স পর্যন্ত কন্ট্রোলে রাখতে হবে জিনিসটা। সেই বয়স পর্যন্ত কমিয়ে রাখলে নিজের কাছে অস্বস্তি লাগবে না, চুলেরও ক্ষতি হবে না, ত্বকেরও ক্ষতি হবে না। তো সেটি অল্প মাত্রায় হলে আমরা শুধুমাত্র একটি খুশকি বিরোধী ডাক্তারি শ্যাম্পু আছে, সেই শ্যাম্পু উপদেশ দিয়ে থাকি, এতেই হয়ে যায়। আর যদি তীব্র মাত্রায় হয় তাহলে শুধু শ্যাম্পুতে হয় না, সেক্ষেত্রে মাথায় লাগানোর জন্য একটি ওষুধ আছে, সেটি দিতে হয়। তাতেও না হলে সাথে খাওয়ার ওষুধও দিতে হয়। এটি হলো তীব্রতার উপর নির্ভর করে। তবে একটি কথা বলে রাখি, সারা শরীরে যেমন অনেক ধরনের চর্মরোগ রয়েছে, মাথার ত্বকেও কিন্তু অনেক ধরনের চর্মরোগ রয়েছে। কারণ মাথার ওটাও একটি ত্বক যেহেতু, এবং একটি বিশেষ ধরনের ত্বক, কাজেই ওখানে কোনো ধরনের আঁশ উঠলেই সাধারণ খুশকি মনে করা ঠিক না, কারণ অন্য চর্মরোগ হতে পারে, সেক্ষেত্রে চিকিৎসাটি অন্যরকম হতে পারে। আচ্ছা, তো সেটি যে সাধারণ খুশকি না সেটি বোঝার কি উপায় অল্প রয়েছে? মাত্রায় থাকলে খুশকি বেশি হয়, যদি খুব মোটা খুশকি হয় এবং তীব্র আকারে হয় তাহলে একবার অন্তত চর্মরোগ বিশেষজ্ঞ একজনকে দেখানো উচিত, এই কারণে যেটা কি সাধারণ খুশকি না অন্য কোনো চর্মরোগ। আচ্ছা, সেজন্য অন্তত একবার দেখানো উচিত যদি তীব্র আকারে হয়। যেটি স্যার বলছিলাম যে এই যে প্রতিদিন সাবান ব্যবহার করার শরীরে, সেটি আসলে কতখানি দরকার? সাবানের কথাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি ভালো একটা কথা উঠিয়েছেন। সাবান আসলে বাজারে যে সাবানগুলি আছে অনেক রকমের আছে, এটি বুঝতে হবে। প্রথমত বড়দের সাবান এবং ছোটদের সাবান। ছোটদের জন্য ছোটদের আলাদা সাবান হয়, বড়দের জন্য বড়দের আলাদা সাবান হয়। প্রথম ভাগটা হলো এটা। এরপরে আবার এক একজনের ত্বক অনুযায়ী তৈলাক্ত ত্বকের জন্য এক ধরনের সাবান, শুকনো ত্বকের জন্য আরেক ধরনের সাবান, স্বাভাবিক ত্বকের জন্য এক ধরনের সাবান। এটির পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, সে পার্থক্য বুঝে যার ধরন যার অনুযায়ী ত্বক অনুযায়ী সেটি ব্যবহার করলে সবচেয়ে ভালো। তবে শীত আর গরমের একটি পার্থক্য তো থাকবেই, সেটি হলো গরমের দিনে তেল ঘাম শরীর থেকে বেশি বেরোয়, এই জন্য সাবানের ব্যবহার বাড়িয়ে দিতে হয়, কারণ বেশি তেল বাড়ায়, বেশি ঘাম হয়, বেশি ময়লা হয়, আঠা হয়। শীতকালে সেটি খুব বেশি দরকার নেই। হ্যাঁ, শীতের দিনে সাবানের ব্যবহারটা কমিয়ে দিতে হবে, আচ্ছা, নাহলে বেশি শুকনো হয়ে যাবে। মোট কথা খুব বেশি শুকনো যাতে না হয় সেদিকটাতে খেয়াল রাখতে হবে, এবং শরীরটা যাতে আর্দ্রতা বজায় থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে, ত্বকটা যাতে ভালো থাকে। স্যার অনেক অনেক ধন্যবাদ, চমৎকারভাবে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আমাদেরকে আপনি দিলেন আজকে। জি, আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই শীতে ত্বকের যত্ন নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। যেই তথ্যগুলো, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন, সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন।
আজকে আমরা দেখাবো হ্যান্ডসের একটা মুভমেন্ট, সেটাকে আমরা সুপারসেট প্রোগ্রামে নিয়ে যাবো। ট্রাইসেপ এবং বাইসেপটাকে আমরা একসাথে হিট করবো। এক্সারসাইজটা সবাই যারা জিমে যারা যাচ্ছে তাদের জন্য একটা বেসিক মুভমেন্ট, সবাই এক্সারসাইজটা করে, কিন্তু যে রিজনে আমরা এক্সারসাইজটা করবো এর সাথে আমরা কিছু ট্রিক অ্যাড করে দিব। রিজনটা হচ্ছে এই, খুব তাড়াতাড়ি যাতে হাতের মানে ম্যাসিভনেসটা যাতে বেড়ে যায়। অনেকে যারা জিমে যাচ্ছে অথবা যারা এক্সারসাইজটা পিক আপ করেছে, অনেকদিন এক্সারসাইজ করার পরও দেখা যায় যে হাতের ভিজিবল ওই পরিমাণ চেঞ্জ হয় না, তখন একটু হয়ে যায়, ওরা অধৈর্য হয়ে যায়, খুব তাড়াতাড়ি হাতটাকে করতে চায়, বাড়াতে চায়। তো রেগুলার প্রোগ্রামে দেখা যায় যে গ্র্যাজুয়ালি আপনার হাতটা বাড়বে, কিন্তু কিছু ট্রিক যদি আমি অ্যাপ্লাই করি যে জিনিসটা হবে আপনার হাতটা খুব র্যাপিডলি বাড়বে। র্যাপিডলি বলতে বোঝাচ্ছে যে একটা ট্রিক আছে, যে ট্রিকের মাধ্যমে আপনি একদিনে আপনার হাতটা 1 ইঞ্চি পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। এখন প্রথমে আমি এক্সারসাইজটা দেখাবো, এরপরে বলবো যে ট্রিকটা কীভাবে আপনি করবেন। যদি ট্রিকটা আপনি কমপ্লিটলি যদি করেন ফলো করেন, তাহলে জাস্ট উইদিন 24 আওয়ার্সে আপনার হাতের ভিজিবিলিটি 1 ইঞ্চি বেড়ে যাবে। এখন প্রথমে দেখুন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করবো, এরপর আমি ট্রিকটা বলে দিচ্ছি আপনাদের। ওকে। ট্রেডিশনাল যে ট্রাইসেপের যে মুভমেন্ট, একদম বেসিক মুভমেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেঞ্চ প্রেস। সেটা হচ্ছে ট্রাইসেপের স্ট্যান্ডিং অবস্থায় করবো আমরা। ওকে, গো। খেয়াল করবেন, আগেও আমরা দেখিয়েছিলাম এই মুভমেন্টে, বেসিক মুভমেন্টে কীভাবে এক্সারসাইজটা করতে হয়। যে আপার আর্মস ফিক্স থাকবে, শুধু 4 আর্মসটা আপ ডাউন করবে এবং অল দ্য ওয়ে নিচের দিকে নামবে, উপরে উঠবে। নিঃশ্বাসটা হচ্ছে নাক দিয়ে নিবে, যখন নামবে উঠবে তখন মুখ দিয়ে ছাড়বে। ওকে, এইটা 12 রেপিটেশন যখন আপনার শেষ হয়ে যাবে তখনই জাস্ট এটা রাখবেন। ওকে, রাখার পরে সঙ্গে সঙ্গে আপনার অপোজিট মাসল যেটা বাইসেপের সেটাতে আপনি হিট করবেন। গো। এখানে সেম থাকবে, আপনি খেয়াল রাখবেন যাতে আপনার এলবোটা সামনের দিকে না যায়। সামনের দিকে চলে গেলে আপনার ডেলসে মাসেলে গিয়ে কাজ করবে। ম্যাক্সিমাম আপনার মুভমেন্টটা হবে হচ্ছে আপনার 4 আর্মস থেকে, আপার আর্মসটা থাকবে, কিন্তু পাওয়ারটা থাকবে হচ্ছে আপনার বাইসেপ থেকে। যখনই 12 রেপিটেশন হয়ে যাবে তখন রেখে দিবেন। এটা এই 2টা এক্সারসাইজ মিলে এটাকে আমরা বলি 1 সেট। আমরা এই প্রোগ্রামটাকে বলছি হচ্ছে সুপার সেট। এইভাবে আপনি 3 সেট মারবেন। রিপিটেশন হবে এমন একটা ওয়েট নেবেন যে ওয়েট আপনি 12, গ্র্যাজুয়ালি একটু বাড়াবেন, অল্প করে বাড়াবেন 10, এরপর গ্র্যাজুয়ালি বাড়াবেন 8, 12, 10, 8, এই 3 সেট। ওকে, এখন আপনি বলবেন যে এক্সারসাইজটা কিন্তু আমরা সবসময় করি এবং যে কোনো জিমে গেলে এক্সারসাইজটা কিন্তু সবাই করে, তাহলে আমি 24 ঘন্টা 1 ইঞ্চি কীভাবে বাড়াবো হাতটা। ট্রিকটা হচ্ছে আপনি এক্সারসাইজটা যখন আপনি যদি মনে করেন আপনার প্রোগ্রাম থাকে যে আপনি হাতটাকে আগে বাড়াবেন, তাহলে যে জিনিসটা করবেন, আপনি আপাতত অ্যাটলিস্ট 48 আওয়ার্স মানে জিমের কোনো মুভমেন্ট করা অথবা যে কোনো ধরনের এক্সারসাইজ করা আপাতত বন্ধ করবেন। 48 আওয়ার্স বন্ধ করার পরে যেদিন এই প্রোগ্রামে যাবেন সেদিন যে জিনিসটা করবেন, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এভরি 1 আওয়ার আপনি এই এক্সারসাইজটা 3 সেট করে মারবেন। ইটস ভেরি সিম্পল। এই এক্সারসাইজটা করতে আপনার 5 থেকে 6 মিনিটের বেশি লাগবে না, কিন্তু খেয়াল করবেন যে এভরি 1 আওয়ার এইটা করবেন এবং খেয়াল রাখবেন যে সারাদিনে যাতে অ্যাটলিস্ট 8 বার এই জিনিসটা হয় আপনার, মানে 1 ঘন্টা পর যাতে 8 বার হয়, মানে অ্যাটলিস্ট আপনার 8 ঘন্টা যাতে আপনি এইটা থাকেন, প্রোগ্রামে থাকেন। এরপর আবার 48 আওয়ার্স আপনি রেস্টে চলে যাবেন, কোনো ধরনের মুভমেন্ট করবেন না, না চেস্টের, না ল্যাটসের, না লেগসের, কোনো কার্ডিওভাস্কুলার মুভমেন্ট কিছুই আপনি করবেন না। আবার 48 আওয়ার্স চলে যাবেন রেস্টে চলে গেলে 48 আওয়ার্স পরে যদি আপনি মেজারমেন্ট নেন, দেখবেন যে মিনিমাম 1 ইঞ্চি হাত আপনার বেড়ে গেছে। কারো আবার দেখা যায় 1 ইঞ্চির বেশি বেড়ে যায়। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা করার সময় আপনি কোনো রকমের আপনি যদি প্রোটিন ইনটেক যদি না করেন, যদি আপনার ফুড হ্যাবিটে কোনো রকম যদি নিউট্রিশন যদি কমে যায়, তাহলে কিন্তু এই পরিমাণ ভিজিবল চেঞ্জ হবে না। বরং বলবো কিছু ক্ষেত্রে আপনি আপনার খাওয়াটা বাড়িয়ে দেবেন, কিন্তু খাওয়া মানে কি বাড়াবেন না, ফ্যাট বাড়াবেন না, কার্বস বাড়াবেন না। কার্বস এবং ফ্যাট যা থাকে তাই থাকবে। এর সাথে আপনি যে জিনিসটা করবেন যে আপনার প্রোটিনটা করে দিবেন, বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে 48 আওয়ার্স পরে যে এইটা পাবেন। 48 আওয়ার্স পরে আপনি যে নর্মাল মুভমেন্টটাই করতে পারবেন। তবে এই প্রোগ্রামটা আপনি প্রত্যেক সপ্তাহে কখনোই আপনি যদি করেন, তাহলে আপনার কিন্তু মাসলগুলো কিন্তু ব্রেকডাউন হবে। এটা আপনি যেটা করতে পারেন 2 থেকে 3 মাস পরে একবার করতে পারেন। এইভাবে গ্র্যাজুয়ালি আপনি হাতের ম্যাসকুলারিটি অথবা মেজারমেন্টে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। প্রিয় দর্শক, মাশরুম অত্যন্ত উপাদেয় একটি খাবার। মাশরুমের বিভিন্ন পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। বর্তমান সময়ের বহুল পরিচিত একটি খাবার হলো মাশরুম। আমরা সাধারণত রেস্টুরেন্টে এই খাবারটি খেয়ে থাকি, তবে এর পুষ্টিমূল্য যখন আমরা জানব তখন আমরা কিন্তু প্রত্যেকেই স্বাভাবিক খাবার হিসেবে এটিকে বাসাতে গ্রহণ করতে পারি। এর পুষ্টিমূল্যর অন্যতম প্রধান দিক সব ধরনের ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলসগুলো এতে রয়েছে, এবং আমরা অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার যখন সবসময় খুঁজতে থাকি যে অল্প খাবার খেয়ে যেন ভালো পুষ্টি পাই, তার মধ্যে একটি অন্যতম খাবার হলো মাশরুম, যাতে স্যাচুরেটেড ফ্যাট খুবই কম আছে, ভেরি লো ইন সোডিয়াম এবং
হাই ইন পটাশিয়াম, ফসফরাস এবং খুব ভালো প্রোটিন সমৃদ্ধ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মধ্যে, সেটি হলো যে খাদ্য আঁশ। আমরা ফাইবার নিয়ে অনেক কথা বলে থাকি, যা কোলেস্টেরল লেভেলটাকে লোয়ার করে এবং ডায়াবেটিক, হাইপারটেনসিভ পেশেন্টের জন্য হাই ফাইবারযুক্ত খাবার বলে থাকি। এই খাবারটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটি সোডিয়ামের দিক দিয়ে লো, কিন্তু আবার ফাইবার সমৃদ্ধ, ভালো পটাশিয়ামযুক্ত। সো যাদের প্রেশার কন্ট্রোল করা দরকার তারা কিন্তু বাসায় স্বাভাবিকভাবে এটি কারিতে ইউজ করতে পারেন, সবজি হিসেবে তারা খেতে পারেন। তাহলে কিন্তু সহজে খাদ্য আঁশও পাওয়া গেল, কোলেস্টেরল লেভেলটাও নেমে গেল। খুব ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন, যেটি হলো ভিটামিন ডি, যার খাদ্যের উৎস খুবই কম এবং এটি আমরা সবাই জানি যে সূর্যের আলো ছাড়া কিন্তু ভিটামিন ডি সহজেই পাওয়া যায় না। খাদ্যের উৎসর মধ্যে ডিমের কুসুম, ফ্রেশ মিল্ক এবং মাছের তেল প্রযোজ্য, কিন্তু সবাই কিন্তু এই সবগুলো খাবার খেতে অভ্যস্ত না। তাদের জন্য বলছে যে তারা যদি মাশরুম গ্রহণ করে তাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে এবং ভিটামিন ডির অভাবে কিন্তু অস্টিও আর্থারাইটিস হয়ে থাকে হাড়ে, বিশেষ করে বোনস মিনারেলাইজেশন যে নষ্ট হয় তা কিন্তু ভিটামিন ডি জনিত কারণে। এবং শুধুমাত্র ভিটামিন ডি খেলেই কিন্তু চলবে না, ভিটামিন ডি অ্যাবজর্ব করার জন্য অবশ্যই আমাদেরকে ক্যালসিয়াম সাথে রাখতে হবে এবং মাশরুম কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটো উপাদানই পাওয়া যায় এবং এতে রয়েছে প্রোটিন, এতে রয়েছে যথেষ্ট পরিমাণে আয়রন, ভিটামিন সি এবং জিঙ্ক। জিঙ্ক আমাদের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের অ্যাপেটাইট তৈরি করতে সাহায্য করে, ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। সো আমরা যখন কোনো পেশেন্টকে বলে থাকি যে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার নেওয়ার জন্য, তখন চিকেন দিয়ে যদি মাশরুমটাকে করা হয় তাহলে 100 গ্রাম পরিমাণ যদি একটা বেলাতে নেওয়া হয় তাহলে প্রোটিনের কিন্তু মোটামুটি সারাদিনের অর্ধেক চাহিদা পূরণ করা সম্ভব। এবং এর একটি খারাপ দিক রয়েছে, সেটি হলো যে এতে সুগারটা হাই এবং ডায়াবেটিক পেশেন্টও কিন্তু মাশরুমটা পছন্দ করে থাকে। তাদের জন্য বলবো তারা যদি সপ্তাহে একদিন যে কোনো এক বেলা মাছ বা মাংসের পরিবর্তে খেয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নাই। অনেক সময় আছে যে ডায়াবেটিক এবং কিডনির পেশেন্টের খাবার নিয়ে অনেক বেশি সমস্যা হয়, বিশেষ করে কিডনির পেশেন্ট খাবারের স্মেল নিতে পারে না। তাদেরকে বলবো তারা যদি কেউ মাশরুম পছন্দ করে থাকে তাহলে কিন্তু তারা ফিশ এবং চিকেনের পরিবর্তে কিন্তু একবেলা মাশরুম নিতে পারবে। তারা অতিরিক্ত পরিমাণ নিতে পারবে না, কারণ এতে ইউরিক অ্যাসিড রয়েছে। ইউরিক অ্যাসিডটা কিডনির জন্য একটু ক্ষতিকর। যারা ওবিসিটিতে ভুগছেন এবং অনেকেই ভয় পান যে চিকেন বা বিফ বা ফিশ এটি কুকিং প্রসেসের জন্য অনেকেই কিন্তু নিতে পারেন না, ওজন বাড়ে। কারণ ফিশ, মিট, এগ এগুলো কিন্তু ওজন বৃদ্ধি করতে সাহায্য করে না, এদের কুকিং প্রসেসের জন্য কিন্তু ওজনটা বাড়ে, কারণ আমরা রান্নায় প্রচুর পরিমাণে তেল ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে যদি আমরা মাশরুমকে সবজি হিসেবে নেই তাহলে কিন্তু আমার প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে গেল, খাদ্যের আঁশ যেটা কোলেস্টেরল লেভেলকে লোয়ার করে এবং দীর্ঘ সময় আমাদের স্টমাকে থাকে এটি, তখন কিন্তু আমাদের খাবারের চাহিদাটা কমে যায় এবং আমাদের কিন্তু ওজন কমাতে সাহায্য করে। এতে রয়েছে খুব ভালো পরিমাণে আয়রন। যারা গর্ভবতী মা এবং সন্তান প্রসব করার পরে অনেকের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয় এবং টিনেজার যারা, তাদেরও কিন্তু বিভিন্ন কারণে আয়রন ডেফিসিয়েন্সি হয়। তারাও যদি তাদের সাপ্তাহিক খাদ্য তালিকায় যদি অন্তত 2 দিন করে মাশরুম রেখে থাকে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ আয়রন ঘাটতি পূরণ করা সম্ভব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শীতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়, তাই এ সময় বাইরে বের হওয়ার সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: প্রতিটা কাজকর্মের জন্য ব্রেন থেকে একটা সিগন্যাল আসে, সেই জন্য কাজগুলি আমরা করতে পারি। কিন্তু ইপিলেপসি বা মৃগী রোগে অযাচিত সংকেত আসে, সেই জন্য অযাচিতভাবে শরীরের বিভিন্ন অংশ, কোনো একটা অংশ অথবা সারা শরীর একসাথে কম্পন অনুভূত হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।